আদির মনের কথা জেনে খুশি হল প্রীতি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদি তো ভীষণ খুশি হয়েছে। আদি ভাবতেই পারছে না যে সে তার ভালোবাসার মানুষকে এত সহজে খুঁজে পেয়ে গেছে, আর তাও আবার পল্লবী হলো কমলা কাকিমার মেয়ে। এর মাঝখানে আদি যখন খুব খুশি, তখনই বিয়ে বাড়িতে ধাক্কা লাগে প্রীতির সাথে, আর বলে, আরে আদি তুই এখানে? আদিও প্রীতিকে দেখে যথারীতি অবাক, আর বলে, তুই এখানে কি করছিস? তোর না ননদের বিয়ে আজকে? প্রীতি বলে, হ্যাঁ। এই তুই কি এখন আমার সাথে এসব ইয়ার্কি মারছিস? তুই যে এসেছিস, আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। যথারীতি আদি বুঝে উঠতে পারে না প্রীতি এসব কি বলছে, আর কেনই বা বলছে, এগুলো তো বলার কোনো কথা না। প্রীতি তখন বলে, কিরে তুই হা করে কি দেখছিস? এরপরেই আদি বলে, আমি তো এখানে আসতে চাইনি। কি বলছিস তুই? বুঝতে পারছি না। প্রীতি বলে, তুই বুঝতে পারছিস না? এই দেখ, এটা হলো আমার মেজো ননদ পল্লবী, আর আজ তো আমার ছোট ননদ ঝিনুকের বিয়ে। আর এটা শোনার পর পুরোই অবাক আদি। বুঝতে পেরে যায় কমলা কাকিমাই হলো তার দিদির শাশুড়ি। আর একে একে এই বাড়ির অনেকের সাথেই পরিচয় হয়ে রেখেছিল আদি, কিন্তু তারা যে প্রীতির শ্বশুরবাড়ির লোকজন সেটা তো জানতোই না গুণাক্ষরে আদি। আর সত্যিটা জানার পর রীতিমতো এখন থমকে গেছে, আর বলে, কি করব আমি এখন? এত বড় বড় সত্যিগুলোর মুখোমুখি আজকেই হতে হলো। এর মাঝখানেই রণও বেরিয়ে পড়েছে আসবে বলে ঝিনুকের বিয়েতে, কিন্তু রণও বাড়িতে বলে গেছে সে হোস্টেলে ফিরে গেছে। মেসোমণি এসে খুঁজতে থাকে, আর তখনই মাসিমণি বলে দেয় যে রণও হোস্টেলে ফিরে গেছে। এর মাঝখানেই বিয়ে বাড়িতে রয়েছে পল্লবী কিছুতেই মিঠির সাথে সুপর্ণার দেখা করাতে চায় না। সুপর্ণা যথারীতি রেগে যায়, আর বলে, ওর এত বড় সাহস হয় কি করে? আমার দাভাইয়ের মেয়েকে আমারই কাছ থেকে নিয়ে গিয়ে এখন যোগাযোগটুকু রাখতে দিচ্ছে না। আমি ওকে একদমই ছাড়বো না। এর মাঝখানেই তখনই কথা বলতে থাকে ফোনে রমেশবাবুর সাথে সুপর্ণার হাজবেন্ড সানি, আর প্রলয়বাবুকে ফোনটা ধরিয়ে দেয় রমেশবাবু, অর্থাৎ প্রলয়বাবুর পিএ। রমেশবাবু বলে, স্যার কথাটা বলুন। এরপর দেখা যায় সানি বলে, আমি বসু মল্লিক প্রাইভেট লিমিটেড থেকে বলছিলাম, আপনি আমার সাথে কথা বলবেন বলেছিলেন একটা বিজনেস সংক্রান্ত ব্যাপারে। তখন প্রলয়বাবু বলে, ও আচ্ছা, আমি তো আজকে একটা বিয়ে বাড়িতে এসেছি, আপনি যদি এখানে আসেন সারাদিনই আছি, কম বেশি কথা হয়ে যাবে। তখন সানি বলে, ঠিক আছে, আপনি এক কাজ করুন, লোকেশনটা পাঠিয়ে দিন, আমি চলে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তেই সে বলে, ঠিক আছে, আর তাড়াতাড়ি আসবেন। এর মাঝখানে আদির বন্ধুরা আদির জন্য পাঞ্জাবি নিয়ে চলে এসেছে। তখনই আদিকে দেখে বলে, কি হয়েছে দাদা? তোমাকে দেখে মনে হচ্ছে মন টন ভালো না, কিছু কি হয়েছে? আদি বলে, আজকে আমি অনেকগুলো সত্যি কথা জেনে গেছি, যেগুলো শুনে রীতিমতো আমার পা কাঁপছে। যাদের সাথে জীবনেও দেখা করব না বলে ঠিক করেছিলাম, আমার দিদির শ্বশুরবাড়ির লোকজন, তাদের সাথেই আমার দেখা হয়ে গেছে এক এক করে। কমলা কাকিমা আমার দিদির শাশুড়ি মা হন। আর এটা শোনার পরে রীতিমতো সবাই বলে, যা, তাহলে আর এখানে থেকে তুমি কী বা করবে? চলো চলো, আমাদের সাথে চলো, ফিরে চলো। কিন্তু একজন বন্ধু বলে, দাদা তুমি যদি মন থেকে ভালোবেসে থাকো তাহলে বৌদির সাথেই থাকো। ঠিক সেই মুহূর্তেই পল্লবী ফোন করেছে মিস্টার চক্রবর্তীকে, অর্থাৎ আদিকেই। এরপরেই বলে, কি হলো মিস্টার চক্রবর্তী, আপনি তো আসলেন না? এরপর আদি বলে, আর বলবেন না, আমি যে কি বিপদে পড়েছি। আমি যাকে ভালোবাসতাম তাকে তো ভালোবাসি, কিন্তু তার পরিবারের লোকজনের সাথে না আমার একটা খিচ সম্পর্ক ছিল, কিন্তু এখন আমি সত্যিটা জেনে গেছি। কি করব বুঝতে পারছি না, আমার তো রাগ আর জেদ হচ্ছে নিজের ওপর। পল্লবী বলে, দেখুন, ভালোবাসার থেকে বড় সত্যি আর কিছু হতে পারে না। রাগ জেদ সাময়িক, কিন্তু ভালোবাসাটা পার্মানেন্ট। এসব রাগ জেদ করে আপনি আপনার ভালোবাসার মানুষের থেকে দূরে সরে থাকলে কষ্ট তো আপনিই বেশি পাবেন, তাই না? তার থেকে ভেদাভেদ ভুলে গিয়ে ভালোবাসার মানুষকে আপন করে নিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আদি তো এটা শুনে খুবই খুশি হয়ে যায়, আর বলে, আপনার কথাগুলো কিন্তু শুনে খুবই ভালো লাগলো। খুব তাড়াতাড়ি আমি আপনার সাথে দেখা করব, আপনি একদম চিন্তা করবেন না। এরপর আদির কথা শুনে পল্লবীও খুশি হয়ে যায়, কিন্তু পল্লবী এটা জানেই না যে যার সাথে কথা বলছে সেই হলো সেই আদি। এদিকে সম্রাটের সাথে প্রীতি তার বাবা মার পরিচয় করিয়ে দিতে থাকে, আর সম্রাট তখন বলে, আপনারা এসেছেন, আমি খুবই খুশি হয়েছি, আপনারা অবশ্যই কিন্তু থাকবেন শেষ পর্যন্ত। তখন প্রলয়বাবু বলে, নিশ্চয়ই। মনে মনে এটাও ভাবে প্রলয়বাবু, ভোটের জন্য তাকে অনেক কিছুই করতে হচ্ছে। এদিকে আদি খুব সুন্দর করে পাঞ্জাবি পরে সেজে নিয়েছে। সম্রাটের গায়ে হলুদের ব্যবস্থা করা হয়,
যেহেতু সম্রাটের আপন বলতে কেউ নেই, তাই প্রীতির মাই সম্রাটের গায়ে হলুদ ছোঁয়ায়। হলুদ কালার একদমই সহ্য হচ্ছে না সম্রাটের, কিন্তু তবুও বিয়ে উপলক্ষে একটুখানি হলুদ সে গায়ে ছোঁয়াতে রাজি হয়ে যায়। আর এর মাঝখানেই ঝিনুককে নিয়ে আসা হয়। পল্লবী তখন বলে, আর কয়েকটা ঘন্টা, তারপরেই তোর বিয়েটা কমপ্লিট হয়ে যাবে, আর তুই আমাদের সম্রাট বাবুর একদম কাছের মানুষ হয়ে যাবি। ঝিনুক বলে, দেখলি তো দিদি, তুই আবার এসব নিয়ে শুরু করলি। এরপরেই ঝিনুকের গায়ে হলুদের অনুষ্ঠান হতে থাকে, যা দেখার পর সম্রাটেরও খুব ভালো লাগে। সম্রাট চাইছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিয়েটা হয়ে যাক। বাড়ি ভর্তি লোকজন সবাই যখন হই হুল্লোড় আনন্দ করতে ব্যস্ত, তখন আদির চোখ শুধু খুঁজছে পল্লবীকে। কোথায় গেল পল্লবী? পল্লবীকে যে কতটা ভালোবাসে আদি, সেটা বোঝাতে পারছে না কাউকে। এর মাঝখানে প্রীতি বলে, কিরে তোর কি হয়েছে বলতো? শোন, তুই কি মেয়েটাই খুঁজছিস নাকি? আমার ভাইয়ের বউ কিন্তু হবে সবার থেকে আলাদা, সে কিন্তু নর্মাল কেউ হবে না। তোর বিয়ের সম্বন্ধটা না আমিই করব। শোনার পর আদি ভাবে, তুই নিজেও জানিস না যে আমি তোরই মেজো ননদ পল্লবীকে ঠিক কতটা ভালোবেসে ফেলেছি। তবে যেদিন জানবি সেদিন যাই হোক ভালোই হবে। এরপরে পল্লবীকে ডাকতে শুরু করে প্রীতি, আর বলে, পল্লবী এদিকে এসো, আমার ভাইকে দেখো তো, কত হ্যান্ডসাম লাগছে না দেখতে। আর এটা শোনার পরে পল্লবী কি বলবে নিজেই বুঝে উঠতে পারছিল না। কিন্তু পল্লবী এটা বুঝতে পারে যে আদি তার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে। প্রীতি বুঝতে পারে আদির মনের মধ্যে কিছু একটা চলছে, তাই প্রীতি অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে আদির আশাটা দেখে অনেকেই চমকে গেছে, বিশেষ করে তার মা বাবা। আর ভাবে, এত রাগারাগি করছিল আর শেষে চলে এলো। পুরো ব্যাপারটাই বোঝার চেষ্টা করে ঠিক কী ঘটে গেল।